গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আজ রায় ঘোষণা ছিল আরজিকর কাণ্ডের। আজ আরজিকর কাণ্ডের রায় দেয় শিয়ালদহ আদালত। সঞ্জয়ের নিয়তি কি ফাঁসি নাকি যাবজ্জীবন কারাদণ্ড? শনিবার দুপুরে আরজিকর মামলার রায় ঘোষণা। আদালতের কক্ষে এলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। আরজিকর মামলায় রায় ঘোষণা করলো আদালত বলেই জানা গিয়েছে। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলো আদালত। আরজিকর কাণ্ডে রায় ঘোষণা আদালতের। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে নিউজ ডেস্ক থেকে আমার সহকর্মী সত্যজিৎ। আরজিকর কাণ্ডে রায় ঘোষণা, ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলো আদালত। কি কি সাজা হতে পারে এই সঞ্জয়ের? গত 9 আগস্ট আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং তারপরে দীর্ঘ বিচার প্রক্রিয়া আমরা জানি। আর প্রথম দিকে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে এবং তারপরে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত প্রক্রিয়া যায় সিবিআইয়ের হাতে এবং সিবিআই দীর্ঘ তদন্তের পর আমরা জানি সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে কিন্তু মূল অভিযুক্ত একমাত্র সঞ্জয় রায়। এবং পরবর্তীতে আমরা জানি এই ঘটনা অর্থাৎ আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনায় বিশেষ করে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কিন্তু সিবিআই যেহেতু পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি আর সেই কারণে জামিনটা পান বিশেষ করে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এবং তারপরে যে সিবিআই চার্জশিটে যেটা মূল অভিযুক্ত অর্থাৎ আদালত শিয়ালদা আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া আমরা জানি শুরু হয়েছে এবং বিচার প্রক্রিয়া চলার পর 51 জনের কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সেই সাক্ষ্য গ্রহণের পর আজ কিন্তু শিয়ালদা আদালত দোষী সাব্যস্ত করলো এই বিশেষ করে এই সঞ্জয় রায়কে। এবং যেখানে বলা হচ্ছে এই যে মামলাগুলো এখানে দেওয়া হয়েছে অর্থাৎ 64 ধারা যেখানে ধর্ষণ এবং 66তে বলা হয়েছে ধর্ষণের পর মৃত্যু। এবং তোমাকে জানিয়ে রাখি এবং শাস্তি যেটা হতে পারে 10 বছর বা 15 বছর জেল কিন্তু হতে পারে এই সঞ্জয় রায়ের। এবং সবচেয়ে যেটা দেখো আরও একটা বিষয় যেটা উঠে আসছে যে এই সঞ্জয় রায় বিশেষ করে এই ঘটনার পর আমরা গোটা রাজ্য যে রাজনীতি আন্দোলন দেখেছি, আমরা রাত দখল দেখেছি এবং এই বিশেষ করে আন্দোলন এমন পর্যায়ে পৌঁছায় যে এই আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী ধর্ষণের ঘটনা কিন্তু আন্তর্জাতিক রূপ নেয় অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছিল। এবং তারপরে কিন্তু সুমোটো মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট এবং সেখানে যে তারপরে দীর্ঘ আমরা জানি বিচার প্রক্রিয়া চলে এবং বিশেষ করে শিয়ালদা আদালত আর যেটা পেশ করলো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই সাজা কিন্তু ঘোষণা হতে চলেছে আগামী সোমবার অর্থাৎ আগামী সোমবার কিন্তু সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হতে চলেছে। এবং যে সাজাগুলোর কথা বলা হচ্ছে যে হয়তো 10 বছর বা 15 বছর জেল হতে পারে এবং আমৃত্যু কারাদণ্ড কিন্তু হতে পারে সঞ্জয় রায়ের, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে সঞ্জয় রায়। এখন কি দেয় আদালত সেদিকে আমাদের নজর রাখতে হবে আগামী সোমবার পর্যন্ত। কিন্তু দেখো তোমার থেকে আমি আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে সঞ্জয়কে যখন আদালতে তোলা হয়, যখন বিচার প্রক্রিয়া চলছিল তখনও কিন্তু সঞ্জয় দাবি করেন যে তাকে ফাঁসানো হয়েছে। এর আগেও কিন্তু এই একই কথা সঞ্জয়ের গলাতে শোনা গিয়েছিল। তাহলে এই যে ফাঁসির যে কথা বলছে সঞ্জয়, সেক্ষেত্রে কি এই তাড়াতাড়ি রায়দানে কি কোথাও কেউ বেঁচে গেল বলে মনে হচ্ছে? দেখো বিচার প্রক্রিয়ায় রায়দান সেটা কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে হয়, তোমাকে জানিয়ে রাখি। তার কারণ সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তে কি বিষয় উঠে আসে, কি তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারে, তারপরেই কিন্তু বিচারকরা রায় দেন। কারণ আমরা জানি সিবিআই প্রায় 100 জনের বেশি মানুষের কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং পরবর্তীতে আদালত সাক্ষ্য গ্রহণ করে কিন্তু 51 জনের। ফলে এই সাক্ষ্য গ্রহণের পর দীর্ঘ সাক্ষ্য গ্রহণ আমরা জানি বিশেষ করে আমরা টালা থানার যে প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ সহ আরজিকর হসপিটালের চিকিৎসক, এমনকি সিকিউরিটি আরও এক সিভিক ভলেন্টিয়ার যিনি কিন্তু সঞ্জয় রায়ের বন্ধু, তারও কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছিল। অর্থাৎ দীর্ঘ সাক্ষ্য গ্রহণ কিন্তু চলে এবং তারপরে যেখানে এই ফাঁসিয়ে যাওয়ার যে কথা সঞ্জয় রায় যে বলছেন, দেখো সঞ্জয় রায়ের প্রথম মুখটি খোলেন তিনি কিন্তু যখন বিচার অর্থাৎ চার্জশিট যে সিবিআই পেশ করে প্রথম চার্জশিট পেশ করার পর যেখানে নাম হিসেবে অভিযুক্ত হিসেবে নাম রয় এই সঞ্জয় রায়ের এবং তারপরে কিন্তু মুখ খোলেন সঞ্জয় রায়। আমরা জানি প্রিজন ভ্যানতে তিনি কিন্তু বলেন যে তাকে ফাঁসানো হয়েছে এবং তিনি কিন্তু তার দপ্তর অর্থাৎ কলকাতা পুলিশের কথা কিন্তু তুলে ধরেন এবং পরবর্তীতে তার মুখে কিন্তু বিনীত গোয়েলের নামও উঠে আসে এবং বিনীত গোয়েলের কথাও কিন্তু বলেন। এবং তারপরেই তো সঞ্জয় রায়ের এই যে বক্তব্য, দেখো একজন দোষী সাব্যস্ত হওয়ার পরে কার নামে অভিযোগটা করবে
সেটা তো কতটা বিচার আওতায় পড়ে একটা বিষয়, তার কারণ তথ্য প্রমাণ ছাড়া বিশেষ করে বিচার ব্যবস্থা কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। অর্থাৎ এই যে দীর্ঘ বিচার প্রক্রিয়া, সিবিআইয়ের যে তথ্য প্রমাণ তার ভিত্তিতেই কিন্তু আদালত দোষী সাব্যস্ত করলো। তোমাকে আরও কিছুটা জানিয়ে রাখি, দেখো নির্যাতিতার পরিবার তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রায় 35টি প্রশ্ন তুলেছে আদালতে। এবং তোমাকে যদি বলে রাখি, বিশেষ করে যে 9ই আগস্ট অর্থাৎ যেখানে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং যেখানে তার রক্ত মাখা দেহ এবং এক কথা বলা চলে বস্ত্রহীন দেহ যেখানে উদ্ধার হয়, সেখানে তার পরিবারকে কেন ভুল ইনফরমেশন দেওয়া হলো। অর্থাৎ পরিবারকে কিন্তু জানানো হয় যে তাদের মেয়ে অসুস্থ এবং পরবর্তীতে জানানো হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এবং পরিবারে কিন্তু এইখানে প্রশ্নটা তুলেছে যে তাদের পরিবারকে এই ভুল ইনফরমেশন দেওয়া হলো কেন। দ্বিতীয় যে প্রশ্নটা তোলা হয় যে এই ঘটনার পর বিশেষ করে এফআইআর করতে কিন্তু অনেকটা সময় নেয় আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ যেখানে সকালবেলায় যেখানে দেহ উদ্ধার হয় সেখানে কিন্তু এফআইআর হয় রাত্রি 11:30টার পর। ফলে এই নিয়েও কিন্তু প্রশ্ন তোলে নির্যাতিতার পরিবার। আরও যে প্রশ্নটা তোলা হয় যেখানে এই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি বিশেষ করে দেহ উদ্ধারের পর তিনি কিন্তু একটি তদন্ত কমিটি গঠেন এবং সেই তদন্ত কমিটি কী রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টও কিন্তু সামনে আসে না। এই প্রশ্নটাও কিন্তু তুলেছেন নির্যাতিতার পরিবার। এবং পাশাপাশি আরও যেটা বলা হয় যে যেদিন এই ঘটনা ঘটে অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে সেদিন এই চিকিৎসক তরুণী এবং তার আরও বেশ কয়েকজন চিকিৎসক তারা কিন্তু একসাথে ডিনার করেছিলেন। এবং প্রশ্ন হচ্ছে যেই ফুড ডেলিভারি অ্যাপে তারা আবেদনটা করেছিলেন যে কোন অ্যাপ থেকে, সেই অ্যাপের কোনো অর্থাৎ যে ডেলিভারিটা দেয় খাবার তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি। এবং আরও যেটা প্রশ্ন যে আমরা জানি ফুড ডেলিভারি অ্যাপ তারা যে খাবার ডেলিভারি করে তারা কিন্তু একটা কন্টেনারে করে, অর্থাৎ যেখানে দেহ উদ্ধার হয় সেখানে কিন্তু কোনো কন্টেনার ছিল না বা সিবিআই তদন্তেও কিন্তু কোনো কন্টেনার উঠে আসেনি। এখানেও প্রশ্ন তোলা হয় যে তাহলে কি অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটেছে এটা কি পুরোপুরি আলাদা, অর্থাৎ অন্য কোথাও কি ঘটনা ঘটিয়ে এই চিকিৎসক তরুণকে সেমিনার রুমে নিয়ে আসা হয়েছে, এই প্রশ্নও কিন্তু তোলে কিন্তু নির্যাতিতার পরিবার। তার কারণ আমরা জানি যেখানে দেহ উদ্ধার হয় সেখানে কিন্তু কোনো ধস্তাধস্তির চিহ্ন কিন্তু ছিল না। স্বাভাবিকভাবেই সেখানে ল্যাপটপ, চশমা, বিভিন্ন জিনিস কিন্তু রাখা ছিল। এই নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবার। পাশাপাশি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আরও যেটা বলা হয় যে যেই সেমিনার রুমে যেখানে দেহ উদ্ধার হয় যেখানে অবাধে কিন্তু মানুষ যাতায়াত করছিলেন, আমরা জানি সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস সহ অনেকে কিন্তু যাতায়াত করছিলেন। ফলে তারাকে তথ্য প্রমাণ লোপাটের কিন্তু একটা চেষ্টা চলছিল। এ নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবার। আরও যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে এই যে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর ময়নাতদন্ত কিন্তু যথেষ্ট নিয়ম মেনে হয়নি, এই প্রশ্নও কিন্তু তোলা হয়। এবং পোস্টমর্টমের পর তড়িঘড়ি দেহ দাহ করা হয়, অর্থাৎ যেখানে কিন্তু নির্যাতিতার পরিবার কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদনটা করেন এবং সেখানে কিন্তু ময়নাতদন্ত দ্বিতীয়বার হয়নি। এই সমস্ত প্রশ্ন তুলেও কিন্তু আদালতে জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার। কিন্তু আজ কিন্তু শিয়ালদা আদালত অর্থাৎ সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই কিন্তু এই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো। এখন তোমাকে আরও যেটা জানিয়ে রাখবো যে এই ঘটনা কিন্তু সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেও সিবিআইয়ের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই তদন্ত কিন্তু চলতে থাকবে। অর্থাৎ সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেও এই মামলা যে এখনই ধামাচাপা পড়ে আছে তা কিন্তু নয়, তদন্ত প্রক্রিয়া চলবে। অর্থাৎ আগামী দিনেও হয়তো কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে পারে, এটাই কিন্তু জানাচ্ছে সুবর্ণা। দেখো, তোমার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে আজকে আরজিকর কাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে নির্যাতিতার বাবা মা কি জানাচ্ছে এই বিষয়ে? দেখো, নির্যাতিতার বাবা মার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তারা কিন্তু এই রায় অর্থাৎ তাদের যেটা বক্তব্য যে এই চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনা কিন্তু একা সঞ্জয় রায় নয়, এর সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে, এটাই কিন্তু তাদের পরিবারের দাবি। অর্থাৎ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেও তার শাস্তি হলেও তারা কিন্তু সন্তুষ্ট নয়। তার কারণ তাদের যেটা বক্তব্য বা তদন্তে ময়নাতদন্তে যেটা উঠে এসছে যে এই তরুণীর দেহে কিন্তু 24টি আঘাতের চিহ্ন ছিল, খুব গুরুত্বপূর্ণ 24টি আঘাতের চিহ্ন ছিল। ফলে স্বাভাবিকভাবেই একটা তরুণীর দেহে যখন 24টি আঘাতের চিহ্ন থাকে, একা সঞ্জয় রায়ের পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব, এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। ফলে এখানে কিন্তু প্রশ্ন উঠেই যায় যে তাহলে আর কে জড়িত, কেন আরও কারো নাম চার্জশিটে থাকলো না, এই প্রশ্নকে তাদের থেকে তোলা হয়েছে। এবং আরও তোমাকে যেটা বলে রাখি যে বিশেষ করে ময়নাতদন্তের সময় যেখানে কিন্তু এই আরজিকর হসপিটালের পক্ষ থেকে যেখানে তার পরিবারকে বলা হয় যে তাদের মেয়ে অসুস্থ, প্রথমে বলা হয়, পরবর্তীতে বলা হয় আত্মহত্যা করেছে। এবং সেখানে তাদের প্রশ্ন যেখানে তার অর্ধনগ্ন দেহ, রক্তমাখা অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়, তারপরেও কেন পরিবারকে এই ভুল ইনফরমেশনটা দেওয়া হলো। অর্থাৎ
ইঙ্গিত কিন্তু তাদের ইঙ্গিত কিন্তু পুরোপুরি এই আরজি কর হসপিটালের দিকে, অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ যেখানে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যেখানে ছিলেন, অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনা হয়তো জানে, এটাই কিন্তু তাদের দাবি। ফলে স্বাভাবিকভাবেই আজকের এই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার ফলে তারা কিন্তু সন্তুষ্ট, অর্থাৎ তারা কিন্তু চান যে এই ঘটনা আরও কারা কারা জড়িত তাদেরও কিন্তু শাস্তি হোক, এমনটা কিন্তু তাদের দাবি। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আরজিকরের রায়দান প্রসঙ্গে। আজই আরজিকর মেডিকেলের যে তরুণের চিকিৎসক ধর্ষণ এবং যে খুন হয়েছিল সেই ঘটনায় আজ রায়দান হয়েছে এবং ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। এবং আজও কিন্তু আদালতে যখন সঞ্জয়ের বিরুদ্ধে রায়দান হচ্ছিল ঠিক তখনই কিন্তু সঞ্জয় আবারও দাবি করেছে যে তাকে ফাঁসানো হয়েছে। তবে তারপরেই কিন্তু তাকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয় এবং সোমবার এই রায়দানের সাজা ঘোষণা করা হবে বলেও কিন্তু জানা গিয়েছে।